এই মাটি, এই শহর, এই দুনিয়া শুধুমাত্র একজন, কোন ইনসান না। এই শহর আমার। সাংবাদিকতায় এরকম অনেক অপরাধী দেখেছি যারা নিজেদেরকে হিরো মনে করে। দিন শেষে আমরা সবাই তো এক একটা গল্পের চরিত্র। তোকে কিভাবে সাহায্য করতে পারি? আমি একটা এতিমখানার দায়িত্ব নিয়ে আছি। একটা বিদেশি সংস্থা থেকে বাচ্চাদের জন্য 20 লক্ষ টাকা আসার কথা। শামসু সাহেব ছিল সেই টাকার বাহক। উনি আমার হাতে মাত্র 20,000 টাকা তুলে দিয়ে বললেন আর নাকি টাকা আসে। আমি হক দাবি করলে তার গুন্ডারা মেরে আমাকে বের করে দেন। আপনি কোনো চিন্তা করবেন না চাচা, ওনাকে বাড়িতে পৌঁছায় দাও, ওনার এতিমখানার টাকা তোমার মতো বাড়িতে পৌঁছে যাবে। চলেন চাচা, ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। মালগুলি তো সাপ্লাই দিয়েছিস, বাকি মালগুলি সাপ্লাই দিতে হবে। কিরে ভাই, কার পারমিশন লয়ে তুই ভিতরে ঢুকলি? এখানে তোর কি কাজ? কাজটা খুব ছোট শামসু সাহেব, কিন্তু আপনার জন্য একটু কঠিন হইতে পারে। মানে তুই কি বলতে চাস? হ্যাপি হোমস অরফানেজ, বিদেশ থেকে বাচ্চাদের জন্য 20 লাখ টাকা আসছিল। অরফানেজের ম্যানেজারকে 20,000 টাকা দেওয়ার পর বাকি টাকা আপনার কাছেই রেখে দিলেন। সেই টাকা চাইলে তার গায়ে হাত পর্যন্ত তুলছে। অরফানেজের টাকা পকেটে ঢুকায় নেওয়া মানুষ তো সভ্য মানুষ হইতে পারে না। তুই টাকা ফেরত দিতে এসেছিস? তুই কে? ওকে আমি কৈফিয়ত দিব কেন? একটা জং ধরা ভাঙা চোরা গাড়ি আর 4-5টা ছেলে নিয়ে এসে গ্যাংস্টার সাজতে চাস না? এতিমখানার ম্যানেজার অর্থাৎ গনি মিয়া আমার কাছে আসছিল সাহায্যের জন্য। তাই আমার অনুরোধ থাকবে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন আর এতিমখানার বাকি 19,80,000 টাকা ফেরত দিয়ে দিবেন। আমি কামরুন জামান ভাইয়ের লোক, তুই ভয় পাচ্ছিস না? আমি জানতাম তুই ভয় পাবি। তোকে আমি 1 টাকাও দেব না। যা পারিস করিস, এখান থেকে চলে যাও। শামসু সাহেব, এরা সবাই লোহাগড়ের মেকানিক, মারতে মারতে লোহা পর্যন্ত সোজা করে ফেল। আপনি আর কি জিনিস? ওই 20 লাখ টাকা 120 বাচ্চার 6 মাসের খাবার এত সহজে খায়া ফেলবেন? কাল সূর্য ওঠার আগে যদি বাকি টাকা গনি চাচার হাতে না পৌঁছায়, আপনার এমন ব্যবস্থা নেওয়া হবে যে আপনার কামরুজ্জামান সাহেব 7 জন্মে আপনাকে খুঁজে বের করতে পারবে। হাসান ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমি টাকা দিয়ে দেব। মাফ করার মালিক খোদা, সেটা চাইলে শুধু তার কাছেই চাইবে। ভাই এই মাল হচ্ছে দেশি কারখানা তৈরি, আর এটা হচ্ছে সুইজারল্যান্ডের ভাই, পুরো মাখনের মাল। ভাই এটা হচ্ছে 20,000 টাকা আমার কারখানা তৈরি দেশি মাল, আর এটা নিলে ভাই 40,000 টাকা। দামটা বেশি হয়ে গেল না ভাই? নির্বাচনের মাঠে ভাই বন্ধুকে দাম একটা গুলির নিলে নেন, তাহলে ভাই কাজটার প্রভাব নেই ভাই। সুযোগ আছে। এই আমার আজান আসে না এখনো। আজান আসলে খাবো, এখন খেতে ভালো লাগছে না। আজান আসছে মনে হয় না। হ্যাঁ মা, পেলেন না, শব্দ আমার ঘরে এসে পড়বে। কেমন আছো? ওষুধ খেয়েছো? এ কি ওষুধ খাওনি এখনো তুমি? আলী, তুই এখনো মাকে ওষুধ দিসনি? মানে আমি একটা দিন না থাকলেই অনিয়ম করবি, কিছু বলে না দেখি কি মাথায় উঠে গেছিস তুই? ভাইজান আমি তো সেই কখন থেকে চেষ্টা করতেছি, আমার তো একটা নলাও নিল না। সেই এক কথা, আজান আসুক তারপর খাবো। আমার কোনো দোষ নাই। হ্যাঁ, তোর কোনো দোষ নাই। কোনো দোষ নাই। হ্যাঁ হয়েছে, তোমার আর হয়ে ওকালতি করতে হবে না। আমাকে দে, আমি খেয়ে দিচ্ছি। আমার খেতে ভালো লাগছে না আজকে। বললাম মানুষকে খেলেই বেঁচে যায় নাকি? বস, আমার কথা শোনো না, জেদ করো। এটা কি তুমি ঠিক করো? হ্যাঁ, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় সব থেকে বেশি কষ্ট কে পাবে, তুমি না আমি? তুই যেন আমার কত কথা শুনিস। এই যে বলি যে বাসাটা খালি খালি লাগে, আমার একটা সঙ্গী দরকার, বিয়ে শাদী কর। কে শোনে কার কথা? সারাদিন শুধু মানুষের উপকারের কথা চিন্তা করিস। দাঁড়াও তোমার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজান সাহেব, চিনতে পেরেছেন? বলুন। যা, চিনতে পেরেছো তাহলে? হ্যাঁ, গ্যারেজের কাজকর্ম ফেলে আজকাল পুরো লোহাগারের দায়িত্ব নিয়েছো নাকি তুমি? যেটা বলতে চাচ্ছেন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলুন। শামসু আমার নিজের লোক, কিন্তু তুমি মাঝখান থেকে ঢুকে পড়ে আমার লোকের গায়ে হাত তুলেছ। তার মানে তুমি আমার গায়ে হাত দিয়েছ। এতিমের টাকা মেরে খেতে টাকা পয়সা দেন না নাকি? হ্যাঁ, তুমি আমাদের সাথে হাত মিলাও, যা চাইবে তাই পাবে। কামরুজ্জামান সাহেব, স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার গ্যারেজে, শুধু হাত না বুকও মেলাবো। সাধারণ মানুষের উপর জুলুম করার সার্টিফিকেট চান? রাখছি, খোদা হাফেজ। স্যার দেখেন স্যার, এগুলো নিয়ে যদি আমরা প্রপার একটা নিউজ করতে পারি, এসব ইনফরমেশন নিয়ে আই থিঙ্ক আমাদের জন্য অনেক লাভবান হবে। স্যার এটা দেখেন। স্যার, তুমি আগে আমাকে টোকো। আমি তোমাকে কল করেছি,
এই শহরটা কি নেটওয়ার্কের বাইরে চলে গেছে, নাকি তুমি নিজেকে ব্রিটিশ রাজকুমারী ভাবা শুরু করেছো? স্যার আপনি জাস্ট আমাকে একবারই কল করেছেন, এমন সময় কল করেছেন তখন আমার লাইফ রিস্কে ছিল স্যার, একটুর জন্য আমি বেঁচে গিয়েছি। তুমি যদি আমাকে ইব্রাহিমের কোনো গোপন ডিলের খবর দিতে পারতা, যদি আমাকে মুসার কোনো ভিডিও নিয়ে আসতে পারতে, অথবা তুমি যদি আমাকে লোহাগড়ার ওই ছেলেটা আজান ওর কোনো ছবি নিয়ে আসতে, তাহলে আমার টিভিতে আগুন ধরে যেত। আর তুমি কি আনলে? কয়েকটা পোলা পাইনের খেলনা বন্দুকের ছবি, সেই মনে। হ্যালো, কামরুজ্জামান সাহেব, কিন্তু কেন, আমার সাথে কি কাজ? হ্যালো হ্যালো, আসুন 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 মিস সায়রা, চা না কফি? নাথিং। তো বলুন আমাকে কেন ডেকেছেন? আপনি তো এই শহরে ক্রাইম এবং ক্রিমিনাল খুঁজে বেড়াচ্ছেন, তাই না? আপনার এই যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম, এই সাহসকে আমি স্যালুট করি। কিন্তু আপনি আমাকে বলুন এই ছবির লোকটাকে। ওর নাম আজান, নামে মেকানিক, কিন্তু এই মেকানিক নামের আড়ালে ওই এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। চাঁদাবাজি, অস্ত্রবাজি সবকিছুই চলে ওর ইশারায় এই শহর। লোহাগড় আয়রন ওয়ার্কশপ নামে ওর একটা ওয়ার্কশপ আছে, এই ওয়ার্কশপ নামের আড়ালে ও সবকিছু করে। সবাই সবকিছু জানে, কিন্তু কেউ কিছু বলে না। তো এখানে আমি কি করতে পারি? আপনি শুধু প্রমাণ বের করুন আর ওর মুখোশটা খুলে দিন। স্যার আমি কারো পক্ষ হয়ে কাজ করি না, তবে আপনার অভিযোগ যদি সত্যি হয় তাহলে আপনাকে কথা দিচ্ছি এই লোহাগড়ের মানুষ এই মাফিয়ার আসল চেহারা দেখবে। এখানে ভালো করে লাগাইস, কাস্টমার খালি কমপ্লেইন দেয়। কি ব্যাপার বলুন তো? আপনি তো দেখছি ছায়ার মতো আমার পিছু নিয়ে আছেন। ফলো করছিলেন কেন আমায়? আপনার এই নীরবতা কিন্তু অনেক কথা বলছে। আপনি যদি আরো চুপ থাকতে চান তাহলে সেটা কিন্তু উল্টো আপনার ক্ষতির কারণ হতে পারে। আমি আপনার ইন্টারভিউ নিতে চাই। ক্যামেরার সামনে বসে সত্যি কথা বলার সাহস কি আপনার আছে? আমার মতো একটা নগণ্য মেকানিকের কথায় এই দুনিয়ার কার কি যায় আসে? তারপরেও কি সত্যি জানতে চান বলুন? আপনার এই গ্যাংস্টার বা মাফিয়াগিরির কাজ কতদিন ধরে চলছে? কতজনের রক্ত লেগে আছে আপনার ওই হাতে? গ্যাংস্টার, মাফিয়া, অনেক ভারী ভারী শব্দ ব্যবহার করলেন আমার জন্য। আমরা তো সামান্য মেকানিক, গাড়ির মেরামত করি। এই লোহাগড়ের মানুষের চোখের জল মোছার জন্য মাঝে মাঝে কিছু মানুষের মেরামত করতে হয়। তাই গ্যাং নিয়ে প্রকাশ্যে মারধর করছেন, আইন হাতে তুলে নিচ্ছেন, আপনার কি তাদের জন্য একবারও মায়া হয় না? আপনার কি মনে হয় না আপনি সমাজের জন্য একটা অভিশাপ? আপনার ভুল ধারণাটা আমি বুঝতে পারছি, কিন্তু আগেই তো বললাম মানুষের চোখের জল মোছার জন্যই আমরা মানুষের মেরামত করি। আমাদের এই দরবার মানুষের জন্য, কারোর ক্ষতি করি না আমরা। একজন জলজান্ত খুনি বলছে সে নাকি কারো ক্ষতি করে না। হাস্যকর। বাদ দিন এসব ক্যামেরা। আপনি আমাকে এইটা বলুন, যদি আপনি কিছু করেই না থাকেন তাহলে ওই লোকটাকে আপনি এভাবে কেন মারলেন? কি করেছিল উনি? বিচার করার আগে অপরাধের ইতিহাসটা জানতে হয় সাইরা সাহেব। এই পৃথিবীতে অনেক সময় এরকম হয়, যেটা দেখা যায় সেটা হয় না, আবার যেটা দেখা যায় না সেইটাই হয়। আজান, আজান, কি হয়েছে চাচা? আজান, ওনার জামাই খালি মারধর করে, দিন রাত নেশা করে থাকে। আপনি বলেন। বাবা, ঘরে চাল ডাল কিছুই নাই, কানে দুটা দুল ছিল নিতে আইছে, আমি বাধা দিছি দেখে আমার অনেক মারধর করছে। নেশার টাকার লেগে আমার প্রতিদিনই মারধর করে। এই ভাই কি আসেন, খেলে গেল। নিজের বউয়ের গায়ে হাত তুলতে তোর হাত কাঁপে না? ও আপনাদের কাছে বিচার দিচ্ছে, আমার বউ, আমি মারি আর দড়ি, এ আমার ব্যাপার। যেই মেয়েরে তার বাবা রাজকন্যার মতো বড় করে তোর হাতে আমানতের মতো তুলে দিছে, তার গায়ে তুই হাত তুলিস? এত সাহস তোর কে দিছে? এই হাত দিয়ে সেকেন্ড বার তোর বউরে তুই মারতে যাস? আর কোনোদিন মারবো না। চিত্রনাট্যটা মন্দ নয়, আবেগ, ইনসাফ আর মহানুভবতা সবকিছুই একদম নিখুঁত। গল্প আপনি ভালোই বানিয়ে বলতে পারেন আজান সাহেব। জানেন তো, সাংবাদিকতায় এরকম অনেক অপরাধী দেখেছি, তারা নিজেদেরকে হিরো মনে করে আর এরকম এক একটা মন গড়া জাস্টিফিকেশন দেয়। সত্যিটাকে যদি আপনি গল্প মনে করেন সাইরা সাহেব, তাহলে গল্পটাই সত্যি। শিকারী সাজে আবার কেউ
শিকার হতে হতে একদিন নিজেই শিকারী হয়ে ওঠে। কিন্তু এই স্বীকার করতে গিয়ে যখন আপনি মানুষকে রক্তাক্ত করেন তখন কি আপনার নিজের পরিবারের কথা মনে পড়েন নাকি আপনার কোনো পরিবারই নেই? এই লোহাগড়ের ধুলা থেকে মানুষের দোয়া সবই আমার আপন। আর বাকি রইল পরিবারের কথা। আমার বাড়ি খুব একটা দূরে না। আপনার ক্যামেরা আর সন্দেহ নিয়ে চলে আসবেন একদিন, দাওয়াত রইল। কি রে মা, অনেক রাত হলো তো, খাওয়া দাওয়া করবি না? আই খেয়ে নে। তুমি খায় নাও মা, আমি পরে খাবো নি, হাতের কাজটা শেষ করে। মা, আজকে কিন্তু তোমার সাথে একজন দেখা করতে আসছে। আমার সাথে আবার কে দেখা করতে আসবে? আসবে মা, আসবে। বন্ধু না শত্রু হিসাবটা ঠিক মিলাতে পারেনি, কিন্তু মানুষটা খুব ভালো মা। মেয়েটা কে রে? এই মা, মেয়ে না ছেলে সেটা তো আমি একবারও তোমাকে বলিনি। মায়েদের অত কিছু বলতে হয় না। আচ্ছা আপা, ভিতরে আসেন। অনেকদিন বাঁচবেন আপনি। মাকে আপনার কথাই বলছিলাম আর আপনি চলে এলেন। আমার মা। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। আন্টি আমি সায়রা। ও, আপনি কেমন আছেন? আপনার শরীর সুস্থ তো? আমি আছি। একটা স্টেশনে বসে আছি, শেষ ট্রেনটা কখন আসবে সেই অপেক্ষায় আছি। এই মা, কি বলছো তুমি? হ্যাঁ, ভাইজান, আপনি না থাকলেও আম্মা এইসবই বলে খালি। ওরে বাপরে, কত নালিশ। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এখন বলো তো, তোমাদের দুজনের পরিচয় কবে থেকে কিভাবে হলো? আন্টি আমি আপনি সাংবাদিক মা। তোমার ছেলে যে পুরো শহর জুড়ে অশান্তি করে বেড়ায় সেটা নিয়ে উনি তদন্ত করতে চায়। তোমার ছেলেকে নিয়ে বড় একটা রিপোর্ট বানানোর ইচ্ছা তার। কি বলেন ভাইজান? হ্যাঁ, মানে আমার ছেলেকে কিছু করেছে, বড় সড়ো তদন্ত হবে মানে কি? না আন্টি আন্টি ওরকম কিছু না, আপনি ঘাবড়াবেন না, উনি মজা করছে। ও, এই সুঘ্রাণ। এরকম একটা মানুষের ব্যাপারে কেউ খারাপ কি করে বলতে পারে? আমি হয়তো মানুষ চিনতে ভুল করে ফেলেছিলাম। যে ছেলে নিজের মায়ের এভাবে যত্ন নিতে পারে সে আর যাই হোক মানুষের ক্ষতি করতে পারে না। আপনার মা কিন্তু অনেক মায়াবী একজন মানুষ। সত্যি বলতে আপনার ব্যাপারে আমার অন্যরকম আইডিয়া ছিল। আমি বুঝি নাই যে আপনি এইরকম একজন মানুষ। অথচ কামরুজ্জামান স্যার আমাকে বলেছিল। কি বলেছিল? এই লোহাগড়ের একমাত্র ভিলেন, গ্যাংস্টার, যাকে নিয়ে রিপোর্ট করলে আপনার ক্যারিয়ারের মোড় ঘুরে যাবে। আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। হয়তো তিনি ভুল কিছু বলেননি। আরে কোথায় যাচ্ছেন? চলে আসছি তো আমার বাসায়। এটা আপনার বাসা? হ্যাঁ। আচ্ছা, খোদা হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদের কোনো বিশেষ কারণ? এই যে আমার ভুলটা ভাঙানোর জন্য, এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য, আর স্পেশালি আপনার বিরিয়ানির জন্য। শুক্রিয়া।